সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। শালকি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমার এই শালকি নিউজের প্রতিনিয়ত একটা অনুষ্ঠান আমি করে থাকি, সেটি হচ্ছে গুণীজনদের কথা। তো গুণীজনদের কথার আজকের যে অতিথি দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সকলে সুপরিচিত আমাদের ডোমারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যেই শিল্পী আমাদের রংপুরের আঞ্চলিক ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি এবং ফোক সম্রাট বলে আমরা যাকে জানি, সেই আমাদের আমজাদ ভাই। তাকে আমার স্টুডিওতে নিয়ে এসেছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর বেশি কথা না বলিয়ে আমরা এখন মূল আলোচনা যাচ্ছি। তো আজকে তার সঙ্গে পরিচয় করে দেবো। আমজাদ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আপনি অনেক ব্যস্ত মানুষ। ব্যস্ত বলতে যদিও অবসরে গিয়েছেন, তারপরও এখন ফিরে আসেন। তো অনেকদিন থেকে আমি সুযোগ খুঁজছি, আপনাকে আমার স্টুডিওতে আমন্ত্রণ করেছিলাম। আজকে আপনি আমার স্টুডিওতে হাজির হয়েছেন, এই জন্য শালকি নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ শালকি নিউজকে স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। তো আপনি এই সঙ্গীত জগতে কত সালে আসলেন, কিভাবে আসলেন? আমি মূলত অনেক ছোটোতেই আসছি। এখানে একটা কথা বলতে হয়, আগে তো এত ইনস্ট্রুমেন্ট ছিল না, হারমোনিয়াম তবলা ছিল না আমাদের এই গ্রাম অঞ্চলে। তখন আমার সিনিয়ররা, যেমন রমজান দা, করিম, মহসিন, এরা সিনিয়ররা এখানে একটা গানের আসর করতো মাঝে মধ্যে। আচ্ছা, রাতের বেলা গরমের সময় আমরা বাইরে বসে আসর করতো, সেখানে আমি যাইতাম গান শোনার জন্য বা বসে থাকতাম, সময় কাটাতাম সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি এই সঙ্গীতের প্রতি। সেটা কত সালে ঘটনা? সেটা 75, 76, 77 এরকম হবে। এই স্বাধীনতা যুদ্ধের পরে। তারপরে ওখান থেকে আমি উৎসাহিত পাওয়ার পরে আমি নিজে একটা দোতরা বানিয়েছিলাম, যে তিব্বত পাউডারের কৌটা তখন ছিল টিনের, কিন্তু ওইটা দিয়ে আমি 2টা দোতরা বানিয়েছি, নিজে বানিয়েছি। ওইটা দিয়ে প্র্যাকটিস করতে করতে গান ধরে, সুর আসে। তারপর তো আমাদের গ্রুপ, যেটা ছোটদের মধ্যে আমরা তখন একটা আপনার 1984 সালে যে প্রথম আপনার উপজেলা চেয়ারম্যানকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, সেই অনুষ্ঠানে 1984 বলতে আপনি যেটি বলতে যাচ্ছেন যে নজু ভাই তখন উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, চিলারি নজু। হ্যাঁ, তখন তাকে এই সম্বর্ধনা দেওয়ার সময় আমরা একটা মিউজিক দিছিলাম। সেখানে কিন্তু দর্শক ওই একটা মিউজিকের পরিবর্তে আরও একটা মিউজিক চাইছিল, তো আমরা 2টা করছি। সেখানে আরও উৎসাহিত হলাম বেশি করে, যে খুব ভালো হয়েছে তারা। তারপর থেকে আমার মধ্যে এটা সঙ্গীতের ব্যাপারটা বেশি করি আমি আকৃষ্ট, আমার মনের মধ্যে স্থান দেয়। পাশাপাশি তো আপনি এই সঙ্গীতে ওইখান থেকে আকৃষ্ট হলেন, বা আপনি নিজে একটা যন্ত্র তৈরি করেছেন, সেটা উপস্থাপন করেছেন, পাবলিক সেটাকে খুবই মনে প্রাণে গ্রহণ করেছে। তো আপনি সঙ্গীত শুরু, মানে আপনার এই সঙ্গীতের ওস্তাদ, গুরু যাকে বলে আর কি, সেই গুরু কার কাছ থেকে আপনি হাতে কলমে শিখছেন? আমরা যখন আব্বাস উদ্দিন সংগঠনটা আমরা নতুন করে, আবার আগে আব্বাস উদ্দিন ছিল, মাঝখানে বিলুপ্ত ছিল, পরবর্তীতে আমরা 1987-88 দিকে আব্বাস উদ্দিন একাডেমি গঠন করি। সেখানে মাজারুল ইসলাম কিসলু কিন্তু হারমোনিয়াম লিড দিত, আমি তার কাছ থেকে হারমোনিয়াম বাজার শিখছি। তারপরে আমাদের সিনিয়র শিল্পী ছিল বাবলু চন্দ্র, মানে আমাদের ভাওয়াইয়া শিল্পী, মানে পরশচন্দ্রের পিতা। উনি এখন প্রয়াত, মৃত্যুবরণ করেছে। এরকম কিছু, উনি তো আমাদের রেডিওতে গান করতেন, এবং ডোমারে উনি সবচেয়ে ভালো একজন শিল্পী ছিলেন, ভালো ওস্তাদ ছিলেন। তার কাছ থেকে আমি কিছু উৎসাহ পাইছি। এবং 1988 সালেই আমরা একটা প্রোগ্রাম করে আব্বাস উদ্দিন থেকে, তখনই আমি একটা ভাওয়াইয়া গান, মানে আপনার পল্লীগীতি গান করি। সেখানে অনেক দর্শক আমাকে খুবই মানে আরও উৎসাহিত করছে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু রংপুর অঞ্চলের মানুষ। আপনারা সকলে জানেন যে আমাদের রংপুরের প্রাণের সঙ্গীত, সেটি হচ্ছে ভাওয়াইয়া পল্লীগীতি। আমাদের এই রংপুরে কিন্তু আব্বাস উদ্দিনের জন্ম, আরও গুণী শিল্পীদের হরলাল রায়। তো আমজাদ ভাই কিন্তু ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি এবং এই যে মাটির যে গানগুলো আছে, মাটির যে গানগুলো রয়েছে, সেই গানগুলো কিন্তু তিনি বক্ষে ধারণ করে আমাদের মাঝে কিন্তু বিলিয়ে দিচ্ছেন। এবং গোটা উপজেলায়, শুধু ডোমার উপজেলায় নয়, আমাদের নীলফামারী জেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁ থেকে শুরু করে বৃহত্তর রংপুরের বিভিন্ন স্থানে তিনি কিন্তু এই মাটির গান, ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি এইসব সঙ্গীত পরিবেশন করে কিন্তু সকলের মন জয় করেছেন। তো আমজাদ ভাই, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি ভাওয়াইয়া পল্লীগীতির ফাঁকে আপনি ফোক সম্রাট নামে পরিচিত, মানে ফোকে আপনি কখন থেকে আসলেন? আজ কথা, যেদিন আমি আব্বাস উদ্দিনের ওখান থেকে যে প্রোগ্রামটা করলাম,
পল্লীগীতি গান গেলাম, সেদিন সবাই আমাকে বলছে আমার গলায় নাকি ফোক সঙ্গীতটাই বেশি ভালো হয়। আমি কিন্তু মূলত নজরুলগীতি এবং আধুনিক গান পছন্দ করি, কিন্তু তখন থেকেই আমরা আবার ব্যান্ডে আসলাম, তখন ওই ব্যান্ড থেকে আমরা শুরু করলাম ফোক। সবাই আমাকে ওই ফোক গান গাইতেই বলে, বিশেষ করে আমার অনেক দর্শক শ্রোতা আছে আমাকে ফোক হিসাবেই। তবে ফোক সম্রাট যে অনেকে বলে, সেটা তারা হয়তো আমার প্রতি ভালোবাসার কারণে, হ্যাঁ, তারা আবেগে আমাকে ফোক সম্রাট হয়তো বলতে পারে, কিন্তু আমি নিজেকে ফোক সম্রাট মনে করি না। হ্যাঁ, আমি এটাও বলবো দর্শকরা যেন আমাকে ফোক সম্রাট না বলে, আমি অত বড় শিল্পী না। এটা হয়তো আমার দর্শকরা আপনাকে বলে, দর্শক তো আপনাকে ভালোবেসে ফোক সম্রাট বলে, তো এই জন্য আপনি জিনিসটাকে অন্যভাবে নিয়ে না, আসলে দর্শকের ভালোবাসার জন্য কিন্তু আপনার এই উপাধিটা পেয়েছেন। আপনি আগে আমরা দেখতাম ছোটবেলায় আপনি ভাওয়াইয়া, পল্লীগীতি, হ্যাঁ, তারপর বাবুল কিশোরের গান, এই ধরনের আব্বাস উদ্দিনের গান, এই ধরনের গান আপনি পরিবেশন করতেন বিভিন্ন অনুষ্ঠানে। আর আপনাকে তো সবাই ভালোবাসে, যেহেতু আপনি একজন সরকারি একজন একটা অফিসের সাথে সংযুক্ত ছিলেন চাকরি জীবনে। আপনার ডোমার উপজেলা যতগুলো 16 ডিসেম্বর 26শে মার্চ সবগুলো থেকে তো আপনাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড মহোদয়, যেহেতু আপনি এসিল্যান্ড অফিসে একজন কর্মচারী ছিলেন, সেই সুবাদে আপনাকে সবাই ভালোবাসে, প্রত্যেকটা প্রোগ্রামে আপনার পদচারণা থাকে। তো আপনি এই যে হাওয়াইয়া পল্লীগীতির ফাঁকে ফাঁকে যে ফোকটা নিয়ে আসলেন, সেটাও তো দর্শক সাদরে গ্রহণ করেছে, ফোকের যে গানগুলো গাচ্ছেন। আর প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের অতিথি বিশিষ্ট কণ্ঠশিল্পী ফোক সম্রাট আমজাদ হোসেন। তা আমজাদ ভাই, আমরা আরেকটু প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে আপনার পারিবারিক বিষয়ে একটু আমাদের দর্শককে জানান। আপনার পরিবারের সদস্য কতজন এবং আপনার ছেলে মেয়ে তারা কোথায় কী অবস্থায় আছে, এই বিষয়টি একটু বলেন। 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ওমর ফারুক অর্পণ, ও মাস্টার্সে পড়তেছে নীলফামারী সরকারি কলেজে। আচ্ছা। আর 1 ছেলে 1 মেয়ে, দুইজনই ওরা অনার্স 2nd ইয়ারে পড়তেছে নীলফামারী সরকারি কলেজে। আর আমার বড় ছেলে তো ডোমারের মধ্যে একজন কিবোর্ডিস্ট, সে নীলফামারী, সৈয়দপুর, রংপুর পর্যন্ত বিভিন্ন জায়গাতে সে কিবোর্ড বাজায়, যে কোনো অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে, বেসরকারি সবগুলো অনুষ্ঠানে সে কিবোর্ড বাজাচ্ছে। একটা ভালো কিবোর্ড ওমর ফারুক অর্পণ। জি, ও ভালো একজন কিবোর্ডিস্ট। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে তার ছেলে যে ওমর ফারুক অর্পণ রয়েছেন, তিনি কিন্তু একজন ভালো কিবোর্ডিস্ট এবং আমাদের নীলফামারী জেলা শুধু নয়, পঞ্চগড় এবং সৈয়দপুর বিভিন্ন জায়গায় সে কিন্তু প্রোগ্রাম করে এবং খুব ভালো মানের একজন ভালো মানের একটা কিবোর্ডিস্ট। আর ছেলে আর মেয়ে অনার্স, হ্যাঁ, অনার্স 2nd ইয়ারে পড়ছে। 2 ছেলে মেয়ে একসাথে? জি। অনার্স কোন কলেজে? নীলফামারী সরকারি কলেজে। ও, তো সবাই নীলফামারী সরকারি কলেজে। জি। তো পারিবারিক জীবনের কথা শুনলাম, তো এখন আমরা একটু অন্য প্রসঙ্গে দিই। আচ্ছা, ওই চাকরি জীবনের একটা কথা বলি, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? আমি রাজস্ব ডিপার্টমেন্টে চাকরি করি, ভূমি অফিসে একজন কর্মচারী। আচ্ছা, আপনি চাকরিতে যোগদান করেছেন কত সালে? 1987 সালে। 1987 সালে যোগদান করেছেন। আর আপনি অবসরে কত সালে? অবসর নিলাম 2023 সালে ফেব্রুয়ারি মাসে। 2000 আমি চাকরি, হ্যাঁ ঠিক আছে। যেটা বলতেছিলাম যে কোথায় চাকরি করেছেন আপনি? চাকরি আমি করেছি বাইরে, বেশি করিনি, ডোমার নীলফামারী ডিস্ট্রিক্টের মধ্যে চাকরি করেছি এবং অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করেছি, যা কিনা আমি জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা পুরস্কারও পেয়েছি চাকরি জীবনে। এবং এই সঙ্গীতের ব্যাপারেও আমি অফিস থেকে বেশ সহযোগিতা পাইছি এবং বেশ সুনাম তারা করেছে। হ্যাঁ, তো চাকরি জীবনে, আচ্ছা, আপনি সঙ্গীত জীবনে আপনি সঙ্গীত শুরু করেছেন কত সালে বললেন? 1987 সালে আমি প্রথম স্টেজ করি। 1987 সালে, কিন্তু তার আগের থেকে টুকটাকি আমরা এলাকার মধ্যে আমরা ছিলাম, কিন্তু প্রকাশটা হয় 1987 সালে। আপনি যে সঙ্গীতের গুরুর কথা বললেন যে আপনার কিসলু ভাই আর আমাদের বাবলু চন্দ্র কাকা, তার কাছ থেকে আপনি হাতে কলমে এই আপনার ভাওয়াইয়া পল্লীগীতি শিখেছেন, তার কাছ থেকে রপ্ত করে আপনি বিভিন্ন অনুষ্ঠানে এই প্রোগ্রামগুলো করেন। প্রিয় দর্শক, আপনারা ওখান থেকে কথা শুনছিলেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের ডোমারের সুনামধন্য একজন শিল্পী আমজাদ হোসেন। তার পারিবারিক বিষয়ে আমি কথা বললাম এবং তার চাকরি জীবনের কিছু কথা বললাম। তো আরেকটি বিষয় আমরা আমাদের দর্শককে আপনি জানান যে আপনি এই সঙ্গীত জগতে, সুনামের সহিত সঙ্গীত জগতে পদচারণার কালে আপনি কোথায় কোথায় কীভাবে পুরস্কৃত, কোথায় কোথায় পেয়েছেন সে বিষয়টি বলেন। হ্যাঁ, পুরস্কার তো আমি অনেক পাইছিলাম, সেগুলো তো হয়তো বিভিন্ন জায়গায় পাইছি। যেমন আব্বাস উদ্দিন একাডেমি থেকে আমি প্রথম হয়েছিলাম কয়েকবার। হ্যাঁ,
তারপরে আমার এটা আব্বাসউদ্দিন, জি আব্বাসউদ্দিনের সার্টিফিকেটটা দর্শক আপনারা দেখেন, এটা হলো আব্বাসউদ্দিন থেকে তাকে সম্মাননা দেওয়া হচ্ছে। আরেকটি প্রত্যাশা সঙ্গীত একাডেমি থেকে হয়েছিল, ওখানে আমি প্রথম স্থানে। আচ্ছা, প্রত্যাশা সঙ্গীত একাডেমি থেকে তাকে কিন্তু এখানে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে, সনদপত্র দেওয়া হয়েছে। আর আরেকটি সার্টিফিকেট দেখছি, হ্যাঁ আরেকটা আছে, এটা আমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে 2014 সালে 13-14 অর্থ বছরে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতার জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছি। আচ্ছা, প্রিয় দর্শক আপনারা দেখেন, এখানে জেলা প্রশাসক মহোদয় তাকে ভূমি মন্ত্রণালয় থেকে এবং ভালো চাকরির জীবন, তার ভালো সুনামের জন্য কিন্তু এই সার্টিফিকেটটি প্রদান করেছেন। আর আপনার সামনে একটি সম্মাননা স্মারক দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই সম্মাননা স্মারক, এটি আপনি কোথা থেকে পেয়েছেন? এটা পাইছি নীলফামারী ফিরোজ শাহী স্মৃতি সংসদ থেকে আপনাকে সম্মাননা দিয়েছে। আমাকে সম্মাননা দিয়েছে তারা 2023 সালে। 2023 সালে। আরেকটি প্রিয় দর্শক আমি সম্মাননা স্মারক দেখছি, এটি কোথায় পেয়েছেন আপনি? এটা জলঢাকা থেকে পেয়েছি। জলপদ্ম, জলঢাকা থেকে জলপদ্ম সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে এটা তাকে সম্মাননা স্মারক দিয়েছেন। সেদিন ওখানে উপস্থিত ছিলেন ওখানকার এমপি মহোদয় গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনো সাহেব ছিলেন। ধন্যবাদ আমজাদ ভাইকে, আপনাকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। তো আমজাদ ভাই, জি আপনি যে একজন গুণী শিল্পী, আপনাকে গুণী শিল্পী হিসাবে ডোমার উপজেলায় সবাই আপনাকে এক নামে চিনে। তো আপনি আপনার জীবনের কিছু স্মৃতি আমাদের বলেন, স্টেজে অনুষ্ঠান করতে গিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বা দর্শকের কোনো একটা বিষয় আপনাকে ভালো লেগেছে, পুরস্কার পেয়েছেন বা অনেক উৎফুল্ল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনাকে গ্রহণ করেছে, এরকম কোনো ঘটনা মনে আছে কিনা? হ্যাঁ, বিশেষ করে আমি আমার নামটা যখন ঘোষণা করে তখনই কিন্তু দর্শকরা চিল্লি উঠে, এইটাই আমাকে বিশেষ করে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে আমজাদ হোসেনের কথা বললে দর্শকের মধ্যে একটা মানে উৎসাহ দেখা দেয়। ওটা এখনো আমি দেখতে পাই, আমার অনেক দর্শক শ্রোতা আছে, আমার নাম আমার ভক্ত আছে, আমার নাম ঘোষণা করলে তারা আনন্দ উৎসব করে আর কি। এবং একটি গান গাওয়ার পরে আর পরবর্তী সময় আরো গান গাওয়ার জন্য অনুরোধ করেন করে। এটা দর্শকের ভালোবাসা আমি পেয়েছি আমার শ্রোতার সেই দীর্ঘদিন থেকে, এবং যার জন্য আজকে এখন পর্যন্ত আমি সঙ্গীতটা ছাড়িয়ে দিইনি। আমার তো এখন বয়স হয়ে গেছে, কিন্তু ওই দর্শকের ভালোবাসার কারণে হয়তো একটু ধরে আছি আর কি। ও আচ্ছা আচ্ছা। অবসর যাওয়ার পর বাকি জীবনটা কীভাবে কাটাতে চাচ্ছেন? হ্যাঁ, বাকি জীবন এখন আমি আমার ধর্মীয় কাজে আমি থাকবো, বিশেষ করে ধর্মীয় কাজে যা আছে সেগুলো মেনে চলতে হবে, পাশাপাশি সাংস্কৃতিক দিকটা আমি একটু ধরে রাখবো, এভাবে চলতে হবে। আচ্ছা, দর্শকের জন্য, আমাদের যে দর্শক শালকি নিউজের যারা দর্শক আজকে এই অনুষ্ঠানটি দেখছে, তাদের জন্য আপনার কী ধরনের একটা পরামর্শ জীবন চলার পথে, বা নতুন প্রজন্ম যারা নতুন প্রজন্ম যারা আছে, তাদেরকে আপনি এই সঙ্গীতটাকে কীভাবে উপস্থাপন করতে চাচ্ছেন? ধন্যবাদ। আমার পরামর্শ হলো এই, বর্তমান যে পরিস্থিতি দেশের ছেলেপেলেদের নতুন জেনারেশনের, তারা সারাদিন মোবাইলে সময় কাটায়। মোবাইলের দিক দুইটা আছে, একটা ভালো একটা খারাপ, কিন্তু সারাক্ষণ যদি ফেসবুকে পড়ে থেকে সময় কাটায়, তার লেখাপড়া হবে না, অন্যান্য কর্ম হবে না। তো এই জন্য আমার পরামর্শ হলো এই যে প্রথমে আমাদেরকে যার যে ধর্ম, সে ধর্মটাকে ঠিক রাখতে হবে, ধর্মীয় যত কাজ আছে সেগুলো কাজ করতে হবে, পাশাপাশি বাঙালির যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধরে রাখতে হবে। এটা হলেই আমার মনে হয় নেশা মুক্ত হবে, নেশামুক্ত হবে এবং তারা কালচারের মধ্যে থাকবে। আমার বার্তা হলো যে বর্তমান যে যুব সমাজ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নেশা, মোবাইল বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার মনে হচ্ছে তারা যদি নিজ নিজ ধর্মীয় কাজে সম্পৃক্ত থাকে, তার পাশাপাশি বাঙালির যে ঐতিহ্য সংস্কৃতিকে যদি আঁকড়ে ধরে প্র্যাকটিস করে বা এটা তোমার লালন করে, তাহলে হয়তো যুব সমাজ ভালো থাকবে। হ্যাঁ, ধন্যবাদ শালকি নিউজ মানিককে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং এই আজকের এই যে চ্যানেলটি আপনারা দেখতেছেন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার সবাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। খোদা হাফেজ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনছেন এবং দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের আলোচনা এখানেই প্রায় শেষ করে দিচ্ছি। আর অন্য কোনো সময় আরও একজন গুণী ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার শালকি নিউজের পাশে থাকবেন, আমাকে উপকৃত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।